ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা 254 পৃষ্ঠার মধ্যে যে দুইটা একক কাজ আছে সেগুলোর সমাধান দেখব। প্রথম একক কাজটা হলো গণসংখ্যা নিবেশন সারণীটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটি একটি কারখানার 645 জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী। এখানে একটা সারণী দেওয়া আছে যেখানে এই ঘরে আয়ের অঙ্কগুলো দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে শ্রমিকের সংখ্যা। যেমন 500 থেকে 600 টাকা যারা প্রতিদিন বেতন পায় তারা হলো 45 জন, তারপর 600 থেকে 700 টাকা পায় হলো 50 জন, এরকমভাবে। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা ক নম্বরে, সেটা হলো শ্রেণীব্যাপ্তি কত। শ্রেণীব্যাপ্তি হলো প্রথমটা থেকে অর্থাৎ নিম্ন সীমা থেকে উচ্চ সীমার পার্থক্য, উচ্চ সীমা থেকে নিম্ন সীমার পার্থক্য। তো এখানে 600 থেকে 500 বিয়োগ দিলে যা হয় তাই হবে আমাদের শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের প্রথম কয়ের অ্যান্সারটা হলো শ্রেণীব্যাপ্তি হলো 100। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ এই শ্রেণীগুলোর মধ্যে এখানে কোনটার সংখ্যাটা, শ্রমিকের সংখ্যাটা সবচেয়ে বেশি সেটা আমাদেরকে বলতে হইব। এখানে আমরা দেখতে পাচ্ছি 200 900 থেকে 100-র মধ্যে সবচেয়ে বেশি আছে, তাইলে আমরা এটাই লিখব 900 থেকে 1000 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। আর পরের প্রশ্ন হলো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে 1300 থেকে 1400-র মধ্যে সবচেয়ে কম 5 জন শুধু আছে, তাইলে আমরা এটার উত্তরটা এইভাবে লিখব 1300 থেকে 1400 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম। আর পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো 900 থেকে 1000 শ্রেণীর উচ্চ সীমা কত। এখানে 900 থেকে 1000-এর মধ্যে যেইটা বড় সেটাই হলো উচ্চ সীমা। তাহলে 900 থেকে 1000, 1000 হলো এখানে বড়টা, তাই হবে 1000 উচ্চ সীমা। আমরা লিখব উত্তর 900 থেকে 1000 শ্রেণীর উচ্চ সীমা হলো 1000। তার পরবর্তী কোয়েশ্চেনটা হলো কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান, অর্থাৎ এইখানে কোন দুইটা শ্রেণীর গণসংখ্যা একই। আমরা দেখতে পাই এখানে 50 600 থেকে 700 শ্রেণীতে এবং 50 1000 থেকে 1100 শ্রেণীতে দুই জায়গায় আছে, তাইলে আমরা এইটাই লিখব যে 600 থেকে 700 এবং 1000 থেকে 1100 শ্রেণীর দুইটির গণসংখ্যা সমান। এর পরবর্তীতে আরও একটা কাজ আমাদের দেওয়া আছে, সেটা হলো শিক্ষকের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের বেশ কিছু কাজ তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছ। এই পর্যায়ে তোমাদের একটি একক কাজ করা দরকার। তোমার প্রতিবেশীদের মাঝে 20 জনের রক্তচাপ সংগ্রহ করো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে বিষয় শিক্ষকের নিকট পরবর্তী ক্লাসে জমা দাও। প্রথম যেই প্রশ্ন করছে সেটা হলো সংগ্রহ করা দুই ধরনের উপাত্তের কোনগুলো বিচ্ছিন্ন এবং কোনগুলো অবিচ্ছিন্ন যুক্তি সহকারে করো। এটা সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা 20 জনের, আমাদের প্রতিবেশীদের মাঝে যারা আছে তাদের 20 জনের রক্তচাপের উপাত্তটা এখানে নিব। সমাধান: রক্তচাপ পরিমাপ করার সময় আমরা দুই ধরনের উপাত্ত পাই, যার প্রথমটি ডায়াস্টলিক রক্তচাপ এবং অপরটি হলো সিস্টোলিক রক্তচাপ। এখন আমার প্রতিবেশীদের মাঝে 20 জনের রক্তচাপের উপাত্ত হলো প্রথম জনের ডায়াস্টলিক আর সিস্টোলিক হলো 80 এবং 120। এরপর দ্বিতীয় জনের ডায়াস্টলিক 85, তারপর সিস্টোলিক হলো 125, তৃতীয় জনের 75/115, চতুর্থ জনের হলো 70/110, পঞ্চম জনের 73/114, ষষ্ঠ জনের হলো 78/118, সপ্তম জনের হলো 88/128, তারপর নবম হলো 95/135, দশম 99/140, 11 হলো 60/110। এরপর 12তম হলো 66/116 এবং 13তম ব্যক্তির হলো 92/132, 14তম হলো 80/120, 15 হলো 81/121, 16 হলো 83/118, 17 হলো 85/115, 18 হলো 86/126, 19 হলো 80/120 এবং 20 হলো 80/120। প্রথম যেই প্রশ্নটা আমাদের দেয়া হয়েছিল সেটা হলো সংগ্রহ করা দুই ধরনের উপাত্তের কোনগুলো বিচ্ছিন্ন এবং কোনগুলো অবিচ্ছিন্ন যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তো এখন
সংগ্রহ করা দুই ধরনের উপাত্তই অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কেন? কারণ আমরা জানি রক্তচাপ যেটা ডায়াস্টোলিক এবং সিস্টোলিক দুইটাই সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। আমার রক্তচাপ এখন যদি সিস্টোলিক ডায়াস্টোলিকটা হয় ৮০, একটু পরে ৮৫ হয়ে যেতে পারে। আবার সিস্টোলিকটাও একই রকমভাবে পাল্টাতে পারে। আর আমরা সংজ্ঞার ক্ষেত্রে জানি বিচ্ছিন্ন যে উপাত্তটা সেটা হলো যেটা পরিবর্তন হয় না, আর অবিচ্ছিন্ন হলো যেটা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই সংগ্রহ করা এই যে দুই ধরনের উপাত্ত ডায়াস্টোলিক এবং সিস্টোলিক দুইটাই হলো অবিচ্ছিন্ন, কেননা রক্তচাপের ক্ষেত্রে ডায়াস্টোলিক ও সিস্টোলিক উভয় রক্তচাপই একটি নির্দিষ্ট সীমার যে কোনো মান হতে পারে। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল, কোন ধরনের উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে প্রকৃত শ্রেণীসীমা প্রয়োজন হয় এবং কেন? এর অ্যান্সারটা হবে অবিচ্ছিন্ন উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার সময় প্রকৃত শ্রেণীসীমা প্রয়োজন। এর কারণটা হলো শ্রেণীব্যাপ্তি প্রকৃত না হলে অবিচ্ছিন্ন উপাত্তের সকল মান শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায় না। এর পরের কোয়েশ্চেনটা, দুই ধরনের উপাত্তেরই পরিসর নির্ণয় করো। আমাদেরকে এখানে যেই দুই ধরনের উপাত্তটা নির্ণয় করতে বলা হয়েছিল আমরা এখানে লিখছিলাম ডায়াস্টোলিক এবং সিস্টোলিক, এই দুইটারই আমরা এখন বের করব হলো পরিসর। পরিসর নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ ১। তাহলে ডায়াস্টোলিকের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করলে দেখব এখানে রক্তচাপের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হলো ৬০ এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো ৯৯। যদি তোমরা একটু ওই খামটার মধ্যে খেয়াল করো তাইলেই দেখতে পাবে। এবং সর্বনিম্ন মান সর্বোচ্চ মান হলো ৯৯, তাইলে ডায়াস্টোলিক রক্তচাপের পরিসরটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ ১। তাহলে ৯৯ বিয়োগ ৬০ দিবা, তারপর প্লাস 1। তাহলে ৯৯ থেকে ৬০ যদি চলে যায় হবে ৩৯, প্লাস হলো 1, এই হলো ৪০। আবার সিস্টোলিক রক্তচাপের ক্ষেত্রে তুমি দেখবা সর্বনিম্ন মানটা হলো ১১০ আর সর্বোচ্চটা হলো ১৪০। তাহলে সিস্টোলিক রক্তচাপের পরিসরটা হবে বড়টা বিয়োগ ছোটটা যোগ ১, উত্তরটা হবে ৩১। এবার এর পরের কোয়েশ্চেনে বলা হয়েছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে শ্রেণীব্যাপ্তিটা তোমাকে দেয়া হয় নাই, বলছে উপযুক্ত তোমার যতটা ভালো লাগে, যতটা নিলে মনে হয় ভালো হবে ততটা নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো একটা স্ট্যান্ডার্ড মান হলো ৫ অথবা ১০। তো এই সকল ক্ষেত্রে যেগুলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ওইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ৫ই নেওয়া হয়। তাই আমরা মনে করি শ্রেণীব্যাপ্তি ৫, এটা আমরা ৫ ধরে নিব শ্রেণীব্যাপ্তি, যেহেতু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এইটা দিয়ে ভাগ দিতে হবে। তো ডায়াস্টোলিক রক্তচাপের ক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা বার করব কিভাবে? পরিসরকে এই শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করব। আমরা পরিসর পেয়েছিলাম ডায়াস্টোলিকের ক্ষেত্রে ৪০, তাহলে ৪০কে এখন আমরা শ্রেণীব্যাপ্তি ৫ দিয়ে ভাগ করলে হবে ৮। এরপর সিস্টোলিক রক্তচাপের ক্ষেত্রে আমরা ৩১ পেয়েছিলাম এখানে পরিসর, এই যে ৩১। এখন আমরা শ্রেণীব্যাপ্তি ৫ দিয়ে এটাকে ভাগ করব, তাহলে হবে ৬.২। আমরা ইতিমধ্যেই জেনেছি, হয়তো তোমাদেরকে স্যারেরাও বলছে যে যদি দশমিকের কোনো মান আসে তাহলে ওইটাকে পূর্ণ সংখ্যা ১ বাড়িয়ে দিয়ে ধরতে হয়। তাহলে এখানে ৬.২, তার মানে আমরা ৭ নিয়ে নিব এরকম একটা চিহ্ন দিয়ে, এরকম একটা ঢেউ চিহ্ন দিয়ে তারপর ৭ লিখব। এরপর প্রশ্ন করা হয়েছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে তোমার সহপাঠী প্রত্যেকের পরিবারের লোকসংখ্যাকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে উপস্থাপন করো। এবার বলা হয়েছে সহপাঠী যে আছে আমাদের, যাদের সাথে পড়ালেখা করতেছি এক ক্লাসে, ওই সহপাঠীদের প্রত্যেকের পরিবারে কয়জন লোক সংখ্যা আছে সেটা নিয়ে তারপর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে। তো এক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের সহপাঠী ধরো ৩০ জন, তোমাদের ক্লাসে ৩০ জন আছে, যে যদি বেশি থাকে বেশি তোমরা নিলা, আমরা ধরে নিলাম ৩০ জন। তো ৩০ জন সহপাঠীর তাদের পরিবারের লোক সংখ্যা যেগুলো সেগুলো আমরা নিলাম, যেরকম প্রথম জনের ৩ জন, তারপরেরও ৩ জন, তারপরে 3 জন, তারপরে 5 জন, এরকমভাবে সবগুলো উপাত্ত আমরা এখানে নিব। নেওয়ার পরে যেহেতু আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে সেজন্য আমাদের আগে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করতে গেলে আমরা জানি সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ দিয়ে যোগ ১ করতে হয়। এখানে সর্বোচ্চ সংখ্যা হলো ৮ এবং সর্বনিম্ন হলো ৩। আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ যেটা সেটা হলো এই যে ৮ আর সর্বনিম্ন ৩, এর
উপরে বা নিচে কোনো সংখ্যা নেই, তাহলে পরিসরটা হলো সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, তাহলে হলো 6। এখন শ্রেণীব্যাপ্তি যদি আমরা 2 ধরি এবং সেটা দিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করি তাহলে হবে 6/2। শ্রেণীব্যাপ্তি আমরা এখানে 2 নিলাম, কেননা আমাদের এইখানে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য খুবই কম, যেমন 3 থেকে 8 পর্যন্ত খুবই অল্প একটা পার্থক্য, তাই আমরা এখানে শ্রেণীব্যাপ্তি যতটা পারা যায় কম নিব। তাহলে সর্বনিম্ন 2 নেওয়া যায়, আর নিচে আর শ্রেণীব্যাপ্তি নেওয়া যায় না, তাই আমরা সর্বনিম্নটা 2 নিলাম। তাহলে আমাদের ঘর হবে কয়টা? 3টা। 6কে যেহেতু 2 দিয়ে ভাগ দেব, এই যে পরিসরকে আমরা 2 দিয়ে ভাগ দিলাম। এরপর আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব এরকমভাবে 3টা ঘর দিয়ে। প্রথম ঘরে শ্রেণীব্যাপ্তি, পরের ঘরে টেলি চিহ্ন এবং পরের ঘরে লিখব আমরা গণসংখ্যা। এবার সর্বনিম্ন যে সংখ্যাটা ছিল সেইটা থেকে 2 বাড়বো, তাহলে 3 থেকে 2 বেড়ে গেলে 3 4 হয়। এরপরে 5 থেকে 6, এই হলো 5 6 2 করে প্রতিটার মধ্যে ব্যবধান। এরপর 7 থেকে 8। এবার এখানে যেই সংখ্যাগুলো আমরা নিয়েছিলাম 3, প্রথম 3টা 3, তাহলে 3 যেই ঘরে আছে সেই ঘরে 3টা দাগ দিলাম। এরপরে দেখো আছে 5, এরপর 4 আবার 5। 5 কোন ঘরে আছে? এই ঘরে আছে, আমরা ওইখানে 5 একটা করে কাটা দিয়ে দিব এবং এইখানে 5-এর ঘরে একটা দাড়ি দিয়ে দিব। তারপরে যেই সংখ্যা সেটা যেই ঘরে আছে ওই ঘরে একটা দাড়ি দিব। এরকমভাবে 4টার পরে যদি 5টা দাড়ি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা পঞ্চম দাড়িটা এরকম আড়াআড়িভাবে দিব। এরপর আমরা দেখতে পাবো যে 3 থেকে 4-এর ঘরে 17টা পরে, 5 থেকে 6-এর ঘরে পরে 9টা এবং 7 থেকে 8-এর ঘরে পরে 4টা। এই আমাদের মোট 30 জন শিক্ষার্থীর সংখ্যা এখানে হবে। এর পরবর্তীতে 6 নাম্বার যে আরও একটা প্রশ্ন আছে সেটা হলো উপযুক্ত প্রকৃত শ্রেণীব্যাপ্তি নিয়ে প্রতিবেশীদের রক্তচাপের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এক্ষেত্রে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব আমরা যেই ডায়াস্টোলিক এবং সিস্টোলিক মানটা নিয়েছিলাম সেটার ভিত্তিতে। তো ডায়াস্টোলিক রক্তচাপের গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আমরা 5 করে নিব। 5 নিলে হয় 60 থেকে 64, 60 61 62 63 64। তো 5 করে এরকম শ্রেণীব্যাপ্তি নিয়ে 60 থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যাব যতটা হয়। এর পরবর্তীতে আমরা এখানে লিখব আরেকটা প্রকৃত শ্রেণীব্যাপ্তি। এটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাও বলা হয়। তো আমরা এটাকে, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে বলা হয়েছে প্রকৃত শ্রেণীব্যাপ্তি, এটা তোমরা যদি উপরের শ্রেণীতে যাও, নবম শ্রেণীতে 8-এ বা 9-এ উঠলে দেখবো এটাকে লেখা হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এক্ষেত্রে এটার নিয়ম হলো প্রথমটা থেকে 0.5 0.5 বিয়োগ, পরেরটার সাথে 0.5 যোগ, তাহলে 60 থেকে 0.5 বিয়োগ করলে হবে 59.5। 64-র সাথে 0.5 যোগ করলে হবে 64.5। এরকমভাবে প্রকৃত শ্রেণীব্যাপ্তির ঘরে সবগুলো লিখব। এরপর টেলি চিহ্নের ঘরে 60 থেকে 64-র মধ্যে যতগুলো পড়ে ওইখান থেকে তথ্যগুলো নিয়ে, অর্থাৎ আমরা যে একদম প্রথমে যেই তথ্যগুলো নিয়েছিলাম এখানে, এই যে এখানে ডায়াস্টোলিক, এখান থেকে যেটা হয়, যেটা যেই ঘরে বসে সেই ঘরে আমরা বসিয়ে দিব। সিস্টোলিকের ক্ষেত্রেও একই রকমভাবে বসাবো। তাহলে আমাদের প্রথম ঘরে টেলি চিহ্ন হবে একটা, যতটা টেলি চিহ্ন এই ঘরে আমরা ততটা সংখ্যা লিখব। এখানে একটা, তাহলে 1 লিখলাম। পরের ঘরেও 1 লিখলাম। পরের ঘরে হলো 2, এই 2 লিখলাম। এরপর 2, এরপর 6, তারপরের ঘরে হবে 4, তারপরের ঘরে 2, তারপরে আবার 2, এই মোট হবে 20 জনের ডায়াস্টোলিকেরটা। এরপর সিস্টোলিকের ক্ষেত্রেও আমরা একইভাবে 5 শ্রেণীব্যাপ্তি নিব। এরপর প্রকৃত শ্রেণীব্যাপ্তির ঘরেও একই রকম 0.5 বিয়োগ দেব প্রথমটা থেকে, 0.5 যোগ করব দ্বিতীয়টার সাথে, তাহলে যা হয় তাই লিখে দেব। এর পরবর্তীতে টেলি চিহ্নের ঘরে আমরা যতটা হয় আগের মতোই ততটা লিখব, ততটা দাঁড়িয়ে দেব। এরপর এই গণসংখ্যার ঘরে আমরা ওই সংখ্যাটা লিখে দেব। তাহলে প্রথম ঘরে হবে 3, পরের ঘরে 5, পরেও 5, এরপরে 3, এরপরে 2, এরপরে 1 1 করে মোট 20টা সিস্টোলিক।